নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। তপসিয়ার পর এবার নিউ আলিপুরে ভয়াবহ আগুন। দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে একাধিক ঝুপড়ি পুড়ে ছাই। শনিবার সন্ধ্যায় বিপি পোদ্দার হাসপাতাল সংলগ্ন বস্তিতে আগুন লাগে। নামানো হয় সেনাবাহিনী। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের 16টি ইঞ্জিন ও সেনাবাহিনীর 4টি ইঞ্জিন। বিপি পোদ্দার হসপিটালের সামনে যে বস্তি, সেই বস্তিতে হঠাৎই আগুন লেগে যায়। তবে আগুন কিভাবে লেগেছে তা কিন্তু এখনো বোঝা সম্ভব হয়নি। দমকল কর্মীরা তারা যেমনটা জানাচ্ছেন যে এটা পুরোটাই ইনভেস্টিগেশন পার্ট। তারা প্রাথমিকভাবেও কার্যত স্পষ্ট নয় যে কি থেকে এই আগুন লেগেছে, এবং যেটা মনে করা হচ্ছে যে নয় কোনো ব্লাস্ট, কারণ একাধিক ব্লাস্টের আওয়াজ পাওয়া গিয়েছিল আগুন লাগার পর। এবং সেই ক্ষেত্রেই কিন্তু দমকল কর্মীরা তারা প্রেডিক্ট করছেন, তারা মনে করছেন যে সম্ভবত কোনো ব্লাস্ট বা কোনো শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, এখানে মেয়র ফিরহাদ হাকিম তিনি এসেছিলেন এবং জুই বিশ্বাস সহ একাধিক মন্ত্রীরা তারা এসেছিলেন। আমি অভিনন্দন জানাবো অঞ্চলের সবাইকে, এখানকার কাউন্সিলর সবাই জীবন দিয়ে আগুন নেভাবার চেষ্টা হচ্ছে। আগে আগুন নিবুক, তারপরে কি হয়েছে বলা যাবে। এখানে একটা কিছু হচ্ছে, বিশেষ করে ঝুপড়ি যেখানে প্লাস্টিকের ব্যবহার খুব বেশি, একটা কিছু হচ্ছে। গরমে ঠান্ডার সময় হয়তো ঘর গরম করার জন্য কিছু, না হলে পরপর ঝুপড়িতে আগুন লাগার কথা নয়। এটা দেখতে হবে এবং আমরা নিশ্চিত নই যে কিভাবে আগুন লাগলো এখনো, তবে এটা দেখার দরকার আছে, কারণ পরপর ঝুপড়িতে আগুন লাগছে কেন। আমাদের এই শহরে বস্তি আছে, বস্তি হয়তো থাকবেই, কিন্তু বস্তির মানুষদেরও একটু কনসাস হতে হবে, তাদেরকেও একটু ভাবতে হবে যে তাদের জীবনটা যদি চলে যায় তার থেকে বড় কিছু হবে না। আগুন খুব দ্রুততার সাথে কন্ট্রোল হয়েছে, 16টা গাড়ি হয়েছে। আমার অফিসারদের আমি ধন্যবাদ জানিয়েছি, সারাক্ষণ ওদের সঙ্গে মনিটরিং করতেই এসছি এখানে। আর আমরা আগামী দিনে আরও চেষ্টা করব যাতে এই জিনিসগুলো রদ করা যায়। মানে গরিব মানুষ থাকছেন, দীর্ঘদিন ধরে এরা বসবাস করছে। এবার তাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে পৌর প্রতিনিধির তরফ থেকে, খাবার দাবারের ব্যবস্থা অলরেডি রান্না চালু হয়ে গেছে, তাদের খাবার দাবার ব্যবস্থা হয়েছে, কম্বলও আমরা ব্যবস্থা করে দিচ্ছি, সমস্ত কিছুই ব্যবস্থা করছি। আমরা স্থানীয় স্কুলে কর্তৃপক্ষের সঙ্গে অলরেডি কথা বলেছি, তারা আসছেন, এসে খুলে দেবেন আপাতত 2 দিন থাকার জন্য। মাননীয় মহানগরিক ববি হাকিম এসেছিলেন, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, কাউন্সিলর জুই বিশ্বাস, সবাই ছিলেন। সবাই মিলে যেটা হয়েছে যে আপাতত থাকবে এবং কালকে থেকে বা পরশু দিন থেকে আমাদের এটা পুনর্গঠনের যে ব্যবস্থা করা, আইনগতভাবে সেটা করার ব্যবস্থা করা। নিউ আলিপুরের যে মিলিটারি ক্যাম্প রয়েছে 121 TA, সেই ক্যাম্প থেকে কিন্তু এই সমস্ত তুমি দেখতে পাচ্ছ যে এই যে টেন্ডার এসেছে সেটা কিন্তু মিলিটারি ক্যাম্পের টেন্ডার। তাদের অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে টেন্ডার সমস্ত কিছু এসেছে এবং তারাও কিন্তু রীতিমতো এই যে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে কিন্তু তারাও হাত লাগিয়েছিলেন এবং মিলিটারির একাধিক হায়ার অফিসিয়ালসরাও এসেছিলেন। এবং কলকাতা পুলিশের যিনি ডিসি সাউথ প্রিয়ব্রত রায় তিনি এসেছিলেন ঘটনাস্থল, পুরো ঘটনাস্থল তিনি ঘুরে দেখেছেন। ইনজুরি বা কোনো লাইফ লস এই ধরনের কোনো ঘটনা ফরচুনেটলি ঘটেনি, সবাইকে ইভ্যাকুয়েট করা গেছে টাইমলি এবং সবাই এখন সেফ জায়গায় আছেন। আর পুরো বস্তি কি পুড়ে গেছে? বস্তিটা দেখুন কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা তো পুরো আগুনটাকে কুলিং অফ করার পরেই বোঝা যাবে। हमारी पहला प्रायोरिटी था कि कोई कैजुअलिटी तो नहीं है, इसलिए एम्बुलेंस है। तो हमारे जो जवान थे चले गए थे जो स्लम एरिया में, तो वहाँ पे कोई कैजुअलिटी नहीं थी, तो देन वी असिस्टेड एंड इमीडिएटली सिविल एडमिनिस्ट्रेशन आल्सो पिच्ड इन एंड एवरीबॉडी, इट वाज अ कलेक्टिव एफर्ट। নিউ আলিপুর স্টেশন সংলগ্ন দুর্গাপুর ব্রিজের নিচের অংশ কার্যত যৌতুগৃহে পরিণত হয়েছিল। শনিবার সন্ধ্যে 6:40 নাগাদ হঠাৎ দাউ দাউ করে জ্বলতে দেখা যায় এই ব্রিজের নিচের অংশে। একেবারে বলা যায় এই নিচের একেবারে দুর্গাপুর ব্রিজের নিচের অংশটি কার্যত মানুষের বসবাসের স্থল হয়ে পরিণত হয়েছিল এবং সেখানে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ ছিল। বসবাসের বিভিন্ন জিনিসপত্র, সিলিন্ডার থেকে শুরু করে একাধিক জিনিস থেকে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় তৈরি হয়েছিল। তার সঙ্গে সঙ্গে চারিপাশে ইলেকট্রিক্যাল তার এবং তার একেবারে সংলগ্ন অংশে একাধিক বহুতল থাকায় আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছিলেন মানুষজন। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তী ও মনুজেশ মুখার্জির সঙ্গে রিয়া মাঝি ও শাশ্বতী রয়, কলকাতা টিভি। সিবিআই হেফাজতে খাবার খাচ্ছেন না ওষুধও। সুগার বেড়ে গিয়েছে। মেডিকেল এমার্জেন্সি তৈরি করতে চাইছেন কালীঘাটের কাকু। আদালতের দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। নিজেদের হেফাজতে না চেয়ে কাকুর জেল হেফাজতের দাবি জানায় সিবিআই এর আবেদনের ভিত্তিতে কাকুর জেল হেফাজতের নির্দেশ। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আবেদনও মঞ্জুর করা হয়।
কালীঘাটের কাকুকে নিয়ে এবার আদালতে অভিযোগ সিবিআই এর। সুজয় কৃষ্ণের ডায়েরি থেকে মেলে জনৈক বসকে টাকা দেওয়ার তথ্য। সিবিআই আধিকারিকরা সেই বসের খোঁজে কালীঘাটের কাকুকে হেফাজতে নিয়ে জেরা করতে থাকেন, কিন্তু এবার তাদের সমস্যায় ফেলেছেন খোদ কাকু। সিবিআই হেফাজতে অনশন করেন শিক্ষা দুর্নীতি মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু। আদালতে সিবিআই এর দাবি, সুজয় কৃষ্ণকে জেল হেফাজতে পাঠানো হোক। খাওয়া দাওয়া করছেন না, ওষুধ খেতে চাইছেন না, সুগার বেড়ে গিয়েছে। সুজয় কৃষ্ণ মেডিকেল এমার্জেন্সি তৈরি করার চেষ্টা করছেন। উনি জানেন অনশন করলে বিশেষ সুবিধা পাওয়া যায়। প্রভাবশালীদের নাম মুখে আনছেন না, এজেন্টদের নাম বলছেন না। আশঙ্কা করা হচ্ছে এমন অনেক নাম উনি জানেন, যাদের কাছে সিবিআই পৌঁছতে পারছে না। ভুল পথে চালিত করছেন সিবিআই কে। ভয়েস স্যাম্পল টেস্টের আবেদন করে সিবিআই। সিবিআই এর আবেদনের ভিত্তিতে আদালত কাকুকে জেল হেফাজতের নির্দেশ দেয়। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আবেদনও মঞ্জুর করা হয়। শুনানি চলাকালীন বিচারক সিবিআই কে বলেন, ভুল পথে চালিত করছেন এটা কেন বলছেন? যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা তো ওর নাম নিয়েছে। আপনারা যা চাইবেন সবসময় অভিযুক্ত সেরকম জবাব দেবে এরকম তো নয়। সিবিআই এর পক্ষ থেকে কাকুকে প্রভাবশালী বলা হলে সুজয় কৃষ্ণের আইনজীবী পাল্টা বলেন, প্রভাবশালী হলে এতদিন তিনি জেলে থাকতেন না। জেলে থাকাকালীন ওর অস্ত্রোপচার হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, স্ত্রী মারা গিয়েছেন। এদিকে কালীঘাটের কাকুর এই অনশন এবং শুনানি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কুণাল ঘোষ শিখিয়ে দিয়েছে যে অনশন করলেই ওকে আর দুদিনের মধ্যে বাইরের হসপিটালে নিয়ে আসা হবে। এমনিও জামাই আদরে আছে, তো ও হচ্ছে একজন বড় সাক্ষী। ওর সুস্থ থাকাটা, ওর বেঁচে থাকাটা খুব জরুরি বলেই আমি চাই যেন ও অনেকদিন বেঁচে থাকে। আদারওয়াইজ সমাজের পাপ এগুলো নিয়ে সমাজের কিছু যায় আসে না। রকম মেডিকেল এমার্জেন্সি করা যায়, স্কিম পাস করা যায়, সব মদতদাতা বড় ব্রেন বড় মাথা পেছনে আছে। তো উনি বলেছিলেন না, আমার সাহেবকে কেউ ধরতে পারবেন না, তো সাহেবদের মাথা তো মাথার উপরে আছে। তো বলে এইসব নতুন নতুন নাটক আর স্কিম তৈরি করতে হবে যাতে মেডিকেল এমার্জেন্সি করে বেল টেল পাওয়া যায় বা জেলে পাশে থাকা যায়। কোনো মতেই তদন্তের মুখোমুখি হবে না, তার সব বাহানা করে তদন্তকে এড়াবার চেষ্টা করছে। আইনজীবী তো ঠিক কথাই বলেছেন যে এইসব করে সে বলে আমাকে হাসপাতালে ভর্তি করে আমার জিজ্ঞাসাবাদ করা যাবে না, জিজ্ঞাসাবাদ করতে পারবো না। এ তো তৃণমূলের সব নেতারাই করেন। ওখানে আগে চলে যেত উদ্বানে, এখন উদ্বান যেতে পারছেন, তাই জেলে হেফাজতে গিয়ে সে অনশন করছে। সে নাটকের তো একটা চিত্রনাট্য অনেকদিন আগেই তো লেখা হয়েছে, সবই তো আছে তার মধ্যে। সিবিআই এর আইনজীবী কোর্টে বলছেন আইনের কোনো কথা বলছেন না। অনেকদিন তো হয়ে গেল উনি কাস্টডিতে আছেন, তদন্ত চলছে আমরা শুনছি, কিন্তু কোথায় কি অপরাধ এবং অপরাধের প্রমাণ কি, কোর্টে সেটা করে তার শাস্তি বিধান, সেই দিকে তো সিবিআই যাচ্ছে না, ইডি যাচ্ছে না। তাহলে ঘটনাটা কি? প্রথম যখন তারা জুডিশিয়াল কাস্টাডির আবেদন জানায় সেই সময়ে সুজয় কৃষ্ণ ভদ্রের যিনি আইনজীবী তিনি বলেন যে সিবিআই এর যে তদন্ত সেটা শেষ হয়ে গিয়েছে, সেই কারণের জন্য তারা জেল কাস্টাডি চাইছে এবং সেই কারণে তারা জামিনের আবেদন করে। এবং সেই তার বিরোধিতা করতে গিয়ে সিবিআই এর আইনজীবী তিনি বলেন যে তারা এই জুডিশিয়াল কাস্টাডি চাইছে কারণ হচ্ছে তিনি সিবিআই কাস্টাডিতে কোনোভাবেই কিছু খাওয়া দাওয়া করছে না, কার্যত অনশন করছেন। সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্ট এবং তার জুডিশিয়াল কাস্টাডির আবেদন মঞ্জুর করে দিয়েছে ব্যাংশাল আদালত। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। আরজি করে নির্যাতিতার পরিবারের পর সিবিআই এর অনাস্থা কাকুরগাছির বিজেপি কর্মীর পরিবারের দিকে অসন্তোষ, অনাস্থা, ক্ষোভ, ব্যর্থতা ঠেলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ক্রমশ ঘনীভূত হচ্ছে সিবিআই এর প্রতি অনাস্থার মেঘ। একাধিক মামলায় কোণঠাসা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এর বিরুদ্ধে আদালতে মিথ্যা বলার অভিযোগ ছিল আগেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে অসন্তোষ জানিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয় আরজি করে নির্যাতিতার পরিবার। সিবিআই এর তদন্তে তাদের কোনো আস্থা নেই বলে জানিয়েছেন তারা। সিবিআই যেভাবে তদন্ত করছে, যেমন সঞ্জীব ঘোষ এবং তো ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল আমাদের মনে হয়, সেই জন্যই আমরা ওদের উপরে। এবং রাতে ওর সঙ্গে যে চারজন ছিল ডিউটিতে তাদেরও অ্যারেস্টও করেনি, তাদের দুজনকে মাত্র সাক্ষী রেখেছে, বাকি দুজনকে সাক্ষীই রাখেনি। শনিবার সিবিআই এর প্রতি অনাস্থা প্রকাশ করল বেলেঘাটার অভিজিৎ সরকারের পরিবার। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যাওয়ার কথাও ভাবছেন তারা। ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের
যে গাফিলতি দেখলাম আমরা, আসামিদের বেল হয়ে গেল অথচ সিবিআই কোর্টে পৌঁছলো না। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বিকেলেই মৃত্যু হয় অভিজিৎ সরকারের। কাঁকুরগাছির ওই বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে। ভাইকে পিটিয়ে খুন করার অভিযোগে সিবিআই তদন্ত দাবি করে পরিবার। পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডাও বেলেঘাটায় অভিজিৎ সরকারের বাড়ি যান, সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দেন। কিন্তু এতদিন পরেও তদন্তে কোনো অগ্রগতি দেখতে না পেয়ে হতাশ বিজেপি কর্মীর পরিবার। সিবিআই তদন্তে অনাস্থা জানাচ্ছে। সিবিআই এর গাফিলতির বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত। এখনও তারা কিন্তু চার্জশিট সাবমিট করলো না, কিন্তু হাইকোর্টে গিয়ে তারা বলেছিল 2022 সালে যে আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দেবো, আজ অবধি দিল না। সুতরাং তাদের এই কাজের প্রতি আমাদের তো অনাস্থা রয়েছে। এদিকে সিবিআই তদন্তে অসন্তোষ জানিয়ে ধর্নায় বসেছেন চিকিৎসকরাও। আমরা চাই সিবিআই সঠিক বিচার করবে। এখনো তারা বলছে সাপ্লিমেন্ট চার্জশিট দেবে। তারা যদি এই চার্জশিট সাপ্লিমেন্ট চার্জশিটে সঠিকভাবে যারা প্রমাণ লোপাট করেছে, আসল তো বিষয় প্রমাণ লোপাট। দিকে দিকে সিবিআই এর বিরুদ্ধে অসন্তোষ, অনাস্থা, ক্ষোভ। পাহাড় প্রমাণ ব্যর্থতা মুছে ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে মত সংশ্লিষ্ট মহলে। কয়েকটি মামলা বাদে এ যাবৎকাল পর্যন্ত তাদের পারফরম্যান্সও সে কথাই বলে। কলকাতা টিভি। প্রথমে দুর্গাপুজোয় দ্রোহের কার্নিভাল, এবার ক্রিসমাসে ধর্ষণা। তবে কি বেছে বেছে উৎসবের মরশুমকে টার্গেট করেই আন্দোলন? নয়া ধারার আন্দোলন, আমদানি চিকিৎসকদের হাত ধরে। আন্দোলনের পালে হাওয়া টানতে চিকিৎসকদের টার্গেট ফেস্টিভ সিজন। আরজিকর মামলায় সিবিআই তদন্তে অসন্তোষ। জামিন পাওয়া 2 অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবি। ধর্মতলায় ফের চিকিৎসকদের ধর্ণা, চলবে 26শে ডিসেম্বর পর্যন্ত। 5টি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের নেতৃত্বে শুরু ধর্ণা। শুক্রবার থেকে শুরু হওয়া ধর্ণা কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন গণসংগঠনের সদস্যরা। 90 দিনের সময়সীমা পেরিয়েও কেন চার্জশিট দিতে পারেনি সিবিআই? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন চিকিৎসকরা। কারণ 90 দিন পরও সিবিআই আজ পর্যন্ত কেন জানি না কোন অজ্ঞাত কারণে চার্জশিট দিতে পারলো না, যার জন্য সঞ্জীব ঘোষের মতন অপরাধীরা, টালার ওসির মতন অপরাধীরা ছাড়া পেয়ে যায় বিনা চার্জশিটের কারণে। পাশাপাশি দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিটে রাজ্যের অনুমতি দাবি চিকিৎসকদের। এই ধর্ণা কর্মসূচিতে কতটা সাড়া মিলবে তা নিয়ে সংশয় খোদ উদ্যোক্তারাই। কারণ মাঝের দীর্ঘ সময় 2-1 দিন বাদে পরিবারের পাশে দাঁড়িয়ে আন্দোলনে পথে নামতে দেখা যায়নি কাউকে। জামিন দেওয়ার সাথে সাথে মানুষ তো রাস্তায় ছিলই। আমাদের অভয় মঞ্চের প্রোগ্রাম, এই ডাক্তার এই যে প্ল্যাটফর্মে প্রোগ্রাম কিন্তু টানা চলছিল। পরীক্ষার কারণে ময়দানে ছিলেন না জুনিয়র ডাক্তাররা। আমরা চাই সিচুয়েশনটা সলভ হোক, মানুষও চাইছে এবং পেশেন্টরাও চাইছে এবং আপনাদেরও পরীক্ষা সামনে আছে। সুতরাং আমাদের সকলকেই ব্যাপারটা সমাধান করতে হবে, এটা আপনাদের কাছে আমার সকলের কাছে অনুরোধ থাকবে। এর আগে উৎসবে না ফেরার বার্তা দিয়ে দুর্গাপুজোয় দ্রোহের কার্নিভাল পালন করেছেন আন্দোলনকারীরা, কখনো জ্বালিয়েছেন দ্রোহের আলো। এবার ফের ক্রিসমাস ও নিউ ইয়ারের মুখে ধর্ণা। প্রশ্ন উঠতে শুরু করেছে আন্দোলনের উদ্দেশ্য নিয়েই। তবে কি উৎসবের মরশুমকেই আন্দোলনের মঞ্চ হিসেবে টার্গেট করে নিচ্ছেন চিকিৎসকরা? পার্ক স্ট্রিটের ভিড় ঘরে ফেরার আগে একবার ছুঁয়ে যাক আন্দোলন মঞ্চ। সেই বাসনাতেই কি ক্রিসমাস স্পেশাল ধর্নার আয়োজন? ডাক্তারদের আলো টানার প্রতিযোগিতায় হারিয়ে যাবে না তো নির্যাতিতার বিচারের দাবি? কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতার সময় ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
রফতানি না করতে পারায় রাজ্যের হিমঘরগুলিতে প্রচুর আলু মজুত হয়ে রয়েছে। 31শে ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি হবে কিনা তা নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বাইরের রাজ্যে আলু পাঠানো বন্ধ। অবিলম্বে সীমানা না খুললে পরের বছর নতুন আলু ঢুকতে সমস্যা হবে, চাষিদের ক্ষতি হবে, দাম আরও বাড়তে পারে বলে ব্যবসায়ীদের আশঙ্কা। 30শে নভেম্বর হিমঘরগুলি খালি করার নির্দেশ দেয় রাজ্য সরকার, কিন্তু রাজ্যের হিমঘরে আলু জমে থাকা 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ে। মেয়াদ বৃদ্ধি করা হলেও আলু ভিন রাজ্যে সরবরাহের ক্ষেত্রে বিভিন্নভাবে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহার করে নেয় সমিতি, কিন্তু ভিন রাজ্যে আলু সরবরাহে রাজ্য সরকারের বিভিন্ন বাধার মুখে পড়েন আলু ব্যবসায়ীরা। এখন দেখা যাচ্ছে যে 1 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত 2% আলু বেরোয়, এবং এখন আবার 15ই ডিসেম্বরের পর থেকে আমাদের ধারণা যে 1% আলু বেরোয় না। তার কারণ সবজি বেরিয়ে গেছে প্রচুর, আলু নতুন আলু এসে যাচ্ছে এবং আলু কোথাও বাইরে যাচ্ছে না। এই অবস্থায় আমরা ডিএম সাহেবের কাছে আবেদন করেছিলাম, যদি উনি কোনো সুরাহা করেন আলুটা আদার্স স্টেটে যেতে পারে, তার পারমিশন যদি সরকার বাহাদুর দেয় তাহলে আমরা কোনো রকম বেঁচে যাব। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বাঁকুড়ার হিমঘরে আলু মজুত রয়েছে 14 লক্ষ প্যাকেট। এমনটাই দাবি আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর কর্তৃপক্ষের। রাজ্যের সব হিমঘরেও একই অবস্থা বলে দাবি ব্যবসায়ীদের। আমরা সরকারকে জানাচ্ছি যে আপনারা যদি না কেনেন তাহলে এই যে আলুটা আছে এটা শুধু তো ব্যবসায়ীর নয়, শুধু হিমঘর মালিকের নয়, এটা প্রচুর সংরক্ষণকারী চাষি, বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণকারী এবং চাষি সবার আছে। এর ফলে আলুর জগৎটার একটা ব্যাপক ক্ষতি হয়ে যাবে এবং আলুগুলো বাইরে ফেলে দিতে হতে পারে, এরকম পরিস্থিতিও থাকতে পারে। এদিকে পশ্চিম মেদিনীপুরের হিমঘরে এখনো 1,65,000 মেট্রিক টন আলু মজুত রয়েছে। এর মধ্যে চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লক মিলিয়ে কোল্ড স্টোরগুলিতে আলু মজুত রয়েছে 10,81,620 প্যাকেট। ভিন রাজ্যে আলু পাঠাতে না পারলে সমস্যায় পড়বেন ব্যবসায়ী থেকে স্টোর মালিকরা। আর বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে এবং সে হয়রানির শেষ নাই, যার জন্য আজ থেকে কাল পর্যন্ত এত নাকা চেকিং হয়েছে। আমি এটা মাননীয় মন্ত্রী বেচারাম বাবুকে ব্যাপারটা অবগত করেছি যে দাদা আপনারা যে বলছেন লোকাল মার্কেটে আলুর দামটা কমাতে হবে, কিন্তু কোনো সিঙ্গুরগামী গাড়ি বা কোনো লোকাল গাড়ি কোনো মতে যেতে দিচ্ছে না পুলিশ। সীমানা খোলার ব্যাপারে আলু ব্যবসায়ীরা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসলেও সমস্যার সমাধান হয়নি। ব্যবসায়ীরা জানান, পশ্চিম মেদিনীপুরে যে ধরনের আলু উৎপাদন হয় তা কলকাতার বাজারে যায় না, যায় মূলত ঝাড়গ্রামের সীমানা হয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে। এর থেকে একটু কম থাকতো। সমস্যাটা কি হচ্ছে এখন এই আলু থাকার জন্য? আলু বেরোচ্ছে না, আলু লোকালেও যেতে দিচ্ছে না, এমন একটা অবস্থা হয়েছে। সমস্যাটা মানে আমাদের এখানে যে নিম্নমানের একটু অপেক্ষাকৃত নিম্নমানের আলু, সেটা আমাদের উড়িষ্যামুখী হলেই সব থেকে ভালো হয়, কিন্তু আমাদের রাজ্যে কলকাতায় এই আলু চলেনি। তো এখন ব্যবসাদাররা যেভাবে বিপদের মুখে পড়ে আছে, স্টোরে যে পরিমাণ আলু এখনও মজুত আছে, তাতে করে কোনো ক্রমেই এই আপনার ডিসেম্বর তো পেরিয়ে গেলই, আপনার জানুয়ারি ফেব্রুয়ারি অর্ধেক দিন গেলেও এই আলু শেষ করতে পারবেন। এদিকে কোনো নির্দেশিকা ছাড়াই আলুর গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, এতেই বিপাকে পড়েছেন আলু কারবারিরা। তাই তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন আলু বাইরে পাঠানোর অনুমতি দেওয়া হোক। এখন দেখার কোল্ড স্টোরে মজুদ আলুর ভবিষ্যৎ কি হয়। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন। সংগঠনকে ঢেলে সাজাবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশ মেনে জনসংযোগের কাজ চলবে বছরের শেষ থেকে আগামী বছরের শুরু পর্যন্ত। দীক্ষা থেকে আলাপচারিতা, অপরাজিতায় স্বাক্ষর কর্মসূচি গ্রহণ। জেলা মহিলা সভানেত্রী ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর 2 মাসের একাধিক কর্মসূচির কথা জানানো হয়। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন আগামী বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় জনসংযোগ বাড়াতে হবে। ওই নির্দেশকে কার্যকরী করতে চলতি বছরের শেষ থেকে নতুন ইংরেজি বছরের শুরু পর্যন্ত একাধিক কর্মসূচির ঘোষণা করা হয় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগামী 2 মাসের কর্মসূচির কথা জানান।
আগামী 26শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ব্লক স্তরে ও শহরে কর্মী সভা করতে চলেছে মহিলা তৃণমূল। ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে দীক্ষা। এই কর্মসূচির মধ্যে দিয়ে মহিলা কর্মীরা দলীয় নেতৃত্বের কাছ থেকে দল চালানোর পাঠ নেবেন, তাই এর নাম রাখা হয়েছে দীক্ষা। ব্লক স্তরে ও শহরে কর্মী সভার পর 27শে জানুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি সমস্ত জেলা সম্মেলন সেরে নিতে হবে। সূত্রের খবর, প্রত্যেকটি জেলা সম্মেলনে দলের মহিলা সংগঠনের রাজ্য নেতৃত্বের একজন করে উপস্থিত থাকবেন। সম্মেলনের মাধ্যমে জেলা স্তরে কর্মীদের মধ্যে আরও সমন্বয় বাড়াতেই এই কর্মসূচি। আগামী 4 জানুয়ারি আয়োজিত হবে এক গুরুত্বপূর্ণ মিছিল। চাই সত্তর অপরাজিতায় স্বাক্ষর নামের ব্যানারে মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। সম্প্রতি বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সংক্রান্ত অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে কেন্দ্রের ওপর চাপ বাড়াতেই এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। দল চালানোর পাঠ থেকে কৌশলের শিক্ষা, কর্মীদের মধ্যে জনসংযোগ বৃদ্ধি ও অপরাজিতা বিলকে আইনে পরিণত করার কর্মসূচি গ্রহণ তৃণমূলের। সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের নির্দেশ 2 মাস ধরে চলা কর্মসূচিতে মহিলা কর্মীদের স্বতঃস্ফূর্ত যোগদান করতে হবে। কলকাতা টিভি। সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সরকার বিরোধীদের মতানৈক্যের জেরে একাধিকবার মুলতুবি হয়েছে শীতকালীন অধিবেশন। চলতি শীতকালীন অধিবেশনের 3য় দফায় রেকর্ড সময় নষ্ট হয়েছে। অধিবেশনের 3 দফায় লোকসভায় প্রায় 70 ঘন্টা সময় নষ্ট হয়েছে বলেই সংসদ সূত্র খবর। অধিবেশনে বিভিন্ন বিষয়ে সরকার ও বিরোধীদের মতানৈক্য স্বাভাবিক বিষয়, যার জেরে সংসদে ক্ষোভ বিক্ষোভে মুলতুবি হয় অধিবেশন। চলতি শীতকালীন অধিবেশনেও আদানি ইস্যু থেকে এক দেশ এক ভোট বিল নিয়ে উত্তপ্ত হয় সংসদ। সংসদ সূত্রে খবর, 3য় দফায় মুলতুবির জন্য রেকর্ড সময় নষ্ট হয়। বারবার অধিবেশন মুলতুবির জেরে 3য় দফায় 65 ঘন্টা সময় নষ্ট হয়েছে। এই অধিবেশনের মোট 3 দফায় লোকসভায় প্রায় 70 ঘন্টা সময় নষ্ট হয়েছে। 25শে নভেম্বর সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন, শেষ হয়েছে 20শে ডিসেম্বর। সংসদ সূত্রে খবর, শীতকালীন অধিবেশনের প্রথম দফায় 5 ঘন্টা 37 মিনিট, দ্বিতীয় দফায় 1 ঘন্টা 53 মিনিট এবং তৃতীয় দফায় 65 ঘন্টা 15 মিনিট সময় নষ্ট হয়েছে। প্রথম দফায় লোকসভায় আলোচনা হয়েছে 34 ঘন্টা 16 মিনিট, দ্বিতীয় দফায় 115 ঘন্টা 21 মিনিট এবং তৃতীয় দফায় 62 ঘন্টা আলোচনা হয়েছে লোকসভায়। প্রথম দফায় 7, দ্বিতীয় দফায় 15 এবং তৃতীয় দফায় 20 বার অধিবেশন বসেছে। অধিবেশনের প্রথম দফায় আদানি ঘুষ কাণ্ড নিয়ে লোকসভা উত্তপ্ত হয়। সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পাওয়ার বিনিময়ে ভারতের সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগে আদানিদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। 20শে নভেম্বর আমেরিকার আদালতে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। দ্বিতীয় দফায় ওয়াকফ, এক দেশ এক ভোট বিল, মণিপুর হিংসা, সংবিধান বিতর্ক এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘিরে সরকার বিরোধীদের তরজা তুঙ্গে ওঠে। তৃতীয় তথা শেষ দফায় সংবিধানের প্রণেতা B.R. আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের জেরে সরগরম হয়ে ওঠে সংসদ চত্বর, যার প্রভাব পড়ে লোকসভার অধিবেশনে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।